সবার হাত উপরে, ভোট দিন, ভোট দিন, বন্দে মাতরম। আমরা সরকারি অফিসগুলিতে সেই সব লোকেদের লম্বা লাইন নিয়ে রিপোর্ট করে আসছি যারা এডুকেশন প্রক্রিয়ার কপরে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ায় এখন ট্রাইব্যুনালে আবেদন করার চেষ্টা করছেন। এখন এই লোকেদের বেশিরভাগই আসন্ন বাংলা নির্বাচনে ভোট দিতে পারবেন না, যেটা 23 বা 29 তারিখে হবে। তার কারণ সুপ্রিম কোর্ট বলেছে যে তারা রাজ্যে ভোটার তালিকা চূড়ান্ত করার সময়সীমা বাড়াবে না। তবে একজন ব্যক্তি আছেন, এবং মনে রাখবেন মাত্র একজন, যিনি আসলে একটি ট্রাইব্যুনাল থেকে নিজের নাম মঞ্জুর করিয়ে নিতে এবং ভোটার তালিকায় ফিরে আসতে পেরেছেন। এখন সেই ব্যক্তিটি একজন হাই প্রোফাইল ব্যক্তি। তিনি এমন কেউ নন যাকে এই সরকারি অফিসগুলিতে লাইনে দাঁড়াতে হচ্ছে। তিনি একজন প্রার্থী, আসলে ফারাক্কা বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেসের একজন প্রার্থী। তার নাম মোতাব শেখ এবং তিনি আমার সঙ্গে এখানে আছেন। আমি তাকে কয়েকটি প্রশ্ন করব। মোতাবজি, প্রথমে তো এটা বলুন যে এই যে পুরো প্রক্রিয়াটা হলো, আপনার নাম কাটা গেল কিভাবে, ভোটার তালিকা থেকে বাদ গেল কিভাবে? এটা তো আমি বলতে পারবো না, যে স্ক্রুটিনি করেছে সেই বলতে পারবে। আমাদের যে ডকুমেন্ট দেখা হয়েছে, আমাদের ট্রাইব্যুনালে অ্যাপ্রুভ হওয়া সেম ডকুমেন্ট দেওয়া হয়েছিল, তাই কিভাবে কি চেক করেছে সেটা তো আমি জানি না। আপনি কি এটা জানতে পারলেন যে কি মিস্টেক করেছিলেন যার জন্য আপনার নাম? কোনো মিস্টেক ছিল না, এমনকি ট্রাইব্যুনালে যা জিজ্ঞেস করা হয়েছিল সেটাও বলতে পারলো না। ঠিক আছে, তাহলে এটা বলুন মোতাবজি, প্রথমে আপনার নাম স্ট্রাইক অফ হয়েছিল, তারপর আপনি সুপ্রিম কোর্টে গেলেন। সুপ্রিম কোর্ট এই আদেশ দিয়েছিল যে ট্রাইব্যুনাল আপনার কেস শুনবে। আপনি সুপ্রিম কোর্টে কেন গেছিলেন, কি উদ্দেশ্যে গেছিলেন? দেখুন, এটা আমাদের হক, আমাদের সব ডকুমেন্ট আছে, আমাদের যাওয়াটা জরুরি ছিল, আমাকে যেতেই হলো। প্রথমে হাইকোর্টে গেলাম, হাইকোর্ট বলে দিল যে না, এটা হাইকোর্টের মামলা নয়। সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্ট তারপর ট্রাইব্যুনালকে দিল, ট্রাইব্যুনাল আমাদের তারপর আমাদের পুরো ডকুমেন্ট দেখলো। তারপর প্রায় 191 পৃষ্ঠার ডকুমেন্ট তৈরি হয়েছিল। 191 পৃষ্ঠার ডকুমেন্ট ছিল? ডকুমেন্ট মানে পুরো কেস মিলিয়ে সাথে ডকুমেন্ট আর আধার যা থাকে পুরোটা 191 পৃষ্ঠার ছিল। যখন আপনি ট্রাইব্যুনালে গেলেন তখন সেখানে কি প্রসেস হয়েছিল? আমাদের দর্শকরা এটা জানতে চাইবেন, কারণ আপনি প্রথম ব্যক্তি যাকে ট্রাইব্যুনাল ক্লিয়ার করেছে। কি প্রসেস ছিল, কত সময় লাগলো, কি ধরনের আর্গুমেন্টস ছিল, একটু ডিটেলে বলুন। প্রায় 1 ঘন্টা মানে পুরো পেপার চেক করলো। চেক করার পর সবচেয়ে বড় কথা হলো পুরো মানে বাংলার পাবলিকের জন্য যে তাতে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে। দেখুন সেকেন্ড পেজে তাতে লেখা আছে আধার কার্ডকে মান্যতা দেওয়া হয়েছে, তাই আমরা এতে খুশি। আমাদের তো মানে লিস্টে নাম উঠলো, কিন্তু পাবলিকেরও এতে অনেক বড় ফায়দা আছে। যদিও এইসব হয়ে গেছে আর আপনি নিজের নমিনেশনও ফাইল করে দিয়েছেন, আপনি এই পুরো প্রক্রিয়াটার ব্যাপারে কি ভাবেন? আপনি দেখুন, আপনি একজন ইনফ্লুয়েন্সিয়াল আদমি, আপনি পলিটিশিয়ান, আপনি হয়তো কন্ট্রাক্টরও। আপনি সুপ্রিম কোর্ট যেতে পেরেছেন, তারপর ট্রাইব্যুনাল আপনার কেস শুনেছে। এই যে আপনার পেছনে লোক আছে, এরা হয়তো এখন এত তাড়াতাড়ি এই প্রক্রিয়াটা করতে পারবে না। আপনি কি ভাবেন এই ব্যাপারে? আমরা এটা চেষ্টা করি যত তাড়াতাড়ি, 4-5টা মানে এরকম টিম বানিয়েছি, যতটা হেল্প করার চেষ্টা আছে আমরা চেষ্টা করব। আপনি এই পুরো প্রক্রিয়াটা করেছেন, পুরো প্রসেসটা আপনি করেছেন। আপনার হিসাবে এটা কারোর জন্য প্রুফ করাটা কতটা সোজা বা কতটা কঠিন যে সে ভোটার বা তার আইডেন্টিটি সঠিক? আপনি পুরো প্রক্রিয়াটা দেখেছেন, আপনার সাথে নিজে ঘটেছে। দেখুন, এতে কোনো প্রবলেমের ব্যাপার নেই। সবচেয়ে বড় কথা হলো যে চেক করে না, যে স্ক্রুটিনি করে, তাতে তার ইচ্ছাটা কি, সেই ইচ্ছার উপরেই ডিমান্ড। তাই ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড যার স্বীকৃতি আছে সেটা তো সবার কাছেই আছে, তা সত্ত্বেও আবার স্ক্রুটিনিতে ফেল করছে। এরকম আপনি উদ্দেশ্যের কথা কেন বলছেন? মানে আপনি বলতে চাইছেন যে যে স্ক্রুটিনি করে এটা তার উদ্দেশ্যের উপর নির্ভর করে, এরকম কেন বলছেন? যেমন আমারটাই দেখে নিন আপনি, আমার সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও আমার নাম গিলিটে দিয়ে দিয়েছে। সেই অন্যান্য পাবলিকেরও এরকমই। আপনি এনার ছেলে, আপনার নাম কি? বৈতুল শেখ। হ্যাঁ, আপনি আরেকটু ডিটেলে বলুন যে কিভাবে এই যে ট্রাইব্যুনালের প্রসেসটা কিভাবে হয়েছে। দেখুন, প্রথমে তো এসআইয়ের জন্য আমরা সব ডকুমেন্ট যা ছিল সেগুলো দিয়েছিলাম। তার মধ্যে থেকে যেটা সবচেয়ে মেইন ছিল 11টা ডকুমেন্টের মধ্যে একটা, সেটা ছিল পাসপোর্ট। তো বাবার পাসপোর্ট আমরা সেটা দিয়েছিলাম, তা সত্ত্বেও সেটা অ্যাডজুডিকেশনে এলো। অ্যাডজুডিকেশনের পর আবার আমরা সেখানে বিএলও অফিসে গেলাম, সেখানে আবার ডকুমেন্টস জমা দিলাম। যা যা ওনারা বললেন সব ডকুমেন্টস জমা করলাম। তারপর যে সাপ্লিমেন্টারি লিস্ট এলো, যেটা এলিজেবল ও নট এলিজেবল ছিল, সেটা 28 তারিখ সন্ধ্যায়, 28শে মার্চ, ঠিক ক্যান্ডিডেট অ্যানাউন্স হওয়ার কিছুক্ষণ আগে বাবার নাম সেখান থেকে ডিলিট হয়ে গেল। তো তারপর আমরা তো খুব পরেশান হয়ে গেলাম যে সব ডকুমেন্ট যখন ঠিক আছে, তাহলে ওনারা এরকম মানে কিভাবে করতে পারেন? একবার ভুল হতে পারে, দুবার কিভাবে ভুল হতে পারে?
কি ধরনের ভুল, কি মিস্টেক ছিল? মিস্টেক মোদাকেরও ফিরোজ ছিল, আর এখন যে রিসেন্ট নেম আছে সেটা মুতাব শেখ। তো সেটার অ্যাফিডেভিট আমাদের কাছে আছে, তারপর পাসপোর্ট ইত্যাদি। আমার স্কুলের ডকুমেন্টস আছে, আমার ভাইয়ের স্কুলের ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট হোক বা অন্য যা কিছুই হোক সবকিছুতে বাবার নাম ঠিক আছে, সেরকমই আছে। ঠিক আছে, তো তারপর সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার পর হিয়ারিং হলো। হিয়ারিং এ ওরা অ্যালাউ করলো যে ঠিক আছে আমরা ট্রাইব্যুনাল কেসে গিয়ে আমরা এটা করব। তারপর আবার আমাকে ডাকা হলো, বাবাকেও ডাকা হলো। তারপর কথা হলো যে এইরকম আপনার সব ডকুমেন্টস তো ঠিক আছে, এর ভিত্তিতে আমরা আপনার অর্ডার শিট এটা করছি। আপনি নিজের বাবাকে এইভাবে দেখেছেন? এই প্রক্রিয়াটা সম্বন্ধে আপনার কি মনে হয়? আপনার মতে যে লোকেদের আপনি নিচে সাহায্য করছেন, এই কাজটা করানো কতটা সহজ বা কঠিন? এটা খুব কঠিন, আপনি দেখতেই পাচ্ছেন সকাল থেকে আসে এই লোকগুলো। ঠিক আছে, মানে এক দিনে 100 200 জন্য আসে এখানে। তবুও আমরা চেষ্টা করি যাতে যতজনের সম্ভব হেল্প করতে পারি ব্যাচ করে। এখন অঞ্চলে আমরা এই ক্যাম্প বসিয়েছি এসআইআর এর। সুতরাং এখানের এই সমস্ত লোক হলেন সেই সব মানুষ যাদের ভোট বা নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। এখন তারা এখানে এসেছে এবং এমন কিছু লোক আছে যারা এই লোকদের বাধা দিচ্ছে। এখন শুধু কংগ্রেস বা এই প্রার্থী এটা করছেন না, অনেক প্রার্থী বা অনেক রাজনৈতিক দল এই ধরনের ক্যাম্প আয়োজন করছে। কিন্তু এটা বেশ একটা ক্লান্তিকর প্রক্রিয়া, সেটা উল্লেখ করতেই হবে। আপনার নামও কি ভোটার লিস্ট থেকে বাদ গেছে? জি। আপনার নাম কি? বশির শেখ। আপনার পরিবারে কার কার নাম বাদ গেছে? আমার মায়ের 2022 সালে ভোটার লিস্টে নাম ছিল, তো এখন ডিলিট করে দিয়েছে। কি কারণ ছিল? কি কারণ ছিল? কিছুই কারণ নেই, 2010 সালে তো ভোটার লিস্টে নাম আছে, এই জন্য আপনার নাম কেটে দিয়েছে। আমার বাপেরটা ঠিক আছে, তা আমাদেরও তো ঠিক হওয়া উচিত। তো আমার বাপেরটা তো ঠিক আছে, আমার তো 4 ভাই বোনের নামই নেই। তো এখন আপনি এখানে কি জন্য এসেছেন? এখন আমাদেরকে জমা দিতে হবে। জমা দেওয়া? তারপরে প্রক্রিয়াটা আপনি জানেন? এখন ঠিক করতে এসেছি, এখন দেখি কি হয়। মানে ট্রাইব্যুনালে আপনি কিভাবে যাবেন, কিভাবে আপিল হবে, এর কিছু ধারণা আছে আপনার? আমরা জানি না। দিদি, আপনার নাম, আপনার নিজের নাম কি? মনুবালা বেওয়া। আপনার বাড়িতে কার নাম ডিলিট হয়েছে? আমারই। আপনার কেন হয়েছে আপনি জানেন? আমি তো জানি না, আমি তো ডকুমেন্টও সব দিয়েছি, ভোটও দিয়েছি, বাপারও ঠিক আছে, সব ঠিক আছে। এখন কি জন্য এসেছে বলতে পারছি না। আপনি কবে জানতে পারলেন যে আপনার নাম বাদ গেছে? এই যে বিলটা প্রথমেই তো দিয়েছে, আমি হিয়ারিং এও গেছি, সব জমা দিয়েছি, আর আসেনি। এখন আমি সেটা জানি না। এখন এগোনোর পথ কি? এরপর আপনারা কি করবেন? এখন ঠিক করে নেবে। এখন আমাদের তো ভোট দিতে হবে, আপনার মনে হয় এই ইলেকশনে তো হয়তো এখন আপনি দিতে পারবেন না, তো করতে হবে, ওইটাকে ঠিক করতে হবে। তাই আমার মনে হয় আপনি এই এলাকা জুড়ে যত ঘুরবেন আপনি এরকম গল্প সব জায়গায় খুঁজে পাবেন। সেই সব লোকেদের যারা ভোটার তালিকায় নাম তুলতে পারেনি, সেই সব লোকেদের যাদের এই পুরো প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যেমনটা আমি বললাম, মিস্টার শেখ একজন কংগ্রেস প্রার্থী, উনি একজন ব্যবসায়ী, উনি একেবারে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে পেরেছিলেন। কিন্তু যেমনটা ওনার ছেলে আর উনি বলেন ওনারা অন্যদেরও সাহায্য করছেন। কিন্তু এই মানুষগুলোর জন্য হয়তো এটা একটা আরো কঠিন কাজ, কারণ তাদের প্রথমে এই ফর্মগুলো পূরণ করতে হবে, সরকারি অফিসে যেতে হবে, লাইনে দাঁড়াতে হবে, কি হতে চলেছে তা বোঝার চেষ্টা করতে হবে। কেউ জানে না সেটা কবে হবে, সেটাও একটা কারণ। যেমন মিস্টারের ক্ষেত্রে শেখ, তিনি আবার ভোটার তালিকায় ফিরে এসেছেন, তিনি তার মনোনয়ন জমা দিতে পেরেছেন। এই সব লোকেদের অনেকের ক্ষেত্রে এই অঞ্চলে 23-এ যে ভোট হচ্ছে তার জন্য সময় মতো হয়তো এটা হবে না। সেটা ন্যায্যতা নিয়ে বিতর্ক হতে পারে। সুপ্রিম কোর্ট বলছে এটা ঠিক আছে, কারণ ভোটার তালিকা একটা নির্দিষ্ট সময়ে স্থির করে ফেলতে হয়। আগামী কয়েকদিনে এটা কি চেহারা নেয় তা দেখাটা আকর্ষণীয় হবে।